রংপুর বিভাগের অর্থনৈতিক অঞ্চলগুলো নিয়ে জানবো। এই মুহূর্তে নীলফামারীতে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, ও পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। শুরুতেই যাচ্ছে বাদলের কাছে। বাদল, আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে নীলফামারী হলো কৃষি প্রধান এলাকা এবং একসময় এটি ছিল অভাবী জনপদ। সেখান থেকে ফিরিয়ে আনার জন্য বা অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য নীলফামারী ক্রমেই শিল্পের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা জানেন যে নীলফামারীতে এখানে রয়েছে ইপিজেড, যেখানে প্রায় 40 থেকে 50 হাজার নারী পুরুষ শ্রমিক কাজ করে। তাছাড়া এখানে রয়েছে বিসিক শিল্পনগরী, সেখানেও প্রায় 10-15 হাজার শ্রমিক কাজ করে। তো শিল্পে যখন নীলফামারী এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নীলফামারীতে অর্থনৈতিক জোন স্থাপনের চিন্তা ভাবনা করেছিল তদানীন্তন সরকার, এবং এখানে প্রায় 106 একর জমি, সরকারি খাস জমিও বরাদ্দ দেওয়া হয়েছিল এই অর্থনৈতিক জোন তৈরি করার জন্য। এই অর্থনৈতিক জোনের মূল উদ্দেশ্যই ছিল বাণিজ্যে ভারসাম্য বৃদ্ধি, কর্মসংস্থানের সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করে এই যে অভাবী জনপদ বলে যে পরিচিত ছিল, সেখান থেকে অর্থনৈতিক সচ্ছলতার দিকে ফিরিয়ে আনা। যার ফলে এখানে আজকের 6 থেকে 7 বছর হয়ে গেল, প্রতি বছরই এখানে যত মন্ত্রী বা সাংসদরা এসেছিল, তারা কিন্তু এখানে আশ্বাস দিয়ে গিয়েছিল যে অতি শীঘ্রই এখানে অর্থনৈতিক জনপদ তৈরি হবে। কিন্তু 6 থেকে 7 বছর হওয়ার পরও এটির কোনো অর্থনৈতিক জোনের কোনো মুখ দেখতে পারেন না। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে অর্থনৈতিক জোন থেকে সর্বশেষ। এবারে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে আছেন রিপোর্টার সোহাগ। দেখুন, ২০২০ সালে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা দারারহাট এলাকায় কিন্তু অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে জমি স্বাক্ষর চুক্তি এবং জমির যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু দীর্ঘ 5 বছর হয়ে গেলেও কিন্তু আমরা দেখছি যে উত্তরের এই জেলায় কোনো কাজের দৃশ্যমান হয়নি। আমি জানিয়ে রাখি যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলার জন্য কিন্তু 250 একর জমি নির্ধারণ করা হয়, কিন্তু এখানে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই অঞ্চলের 65 একর জমি এখানে কিন্তু আমরা দেখছি যে ব্যক্তি মালিকানাধীন হয়, কিন্তু এখানে সে অঞ্চলটি এখনো তৈরির কাজে অগ্রগতি হচ্ছে না। প্রশাসন বলছে যে এই 65 একর জমি ব্যক্তি মালিকানাধীন হয়, কিন্তু এখানে একটা জটলা সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই সমস্যা নিরসনে কাজ চলমান রয়েছে। আমি এখানকার যারা ব্যবসায়ী রয়েছে নেতা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এই অর্থনৈতিক অঞ্চলটি যদি দ্রুত গড়ে তোলা হয়, তাহলে এখানকার এই জেলার যে অর্থনৈতিক একটি প্রভাব রয়েছে, এখানকার বেকারত্বের যে বিষয়টি রয়েছে, সেটা লাঘব হবে এবং ঘুরে দাঁড়াবে পঞ্চগড়ের অর্থনীতি। আমি বলে রাখি যে এই 2020 সালে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি এবং তৎকালীন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এই চুক্তিটি স্বাক্ষর করেন। এরপর কিন্তু এর কাজ আমরা কিছুটা দৃশ্যমান দেখেছি। আমরা দেখেছি তৎকালীন কিন্তু যারা সরকার প্রধানের লোকজন, এমপি মন্ত্রী ছিল, তারা কিন্তু পরিদর্শন করে। এরপর কিন্তু বিগত 5 বছর ধরে সেখানে কোনো অগ্রগতি আমরা দেখছি না। এখানে আমরা দেখছি যে বর্তমানে কৃষি আবাদ করছে, এর পাশে কিন্তু একটি আশ্রয়ণ প্রকল্প রয়েছে, সেখানে কিন্তু যারা বসবাস করছে এই সরকারি জমি এবং ব্যক্তি মালিকানাধীন যে জমি রয়েছে সেখানে কিন্তু আবাদ করছে। তো সার্বিক বিষয় বলা যায় যে এই অর্থনৈতিক অঞ্চলে কিন্তু যে জমির বিষয়টি রয়েছে, সেই জমির ব্যক্তি মালিকানাধীন 65 একর জমির কারণে এর কাজ কিন্তু অগ্রগতি করা হচ্ছে না। একই সাথে বলে রাখি, এই অঞ্চলের এই এলাকার যারা মানুষজন রয়েছে, তারা কিন্তু অনেকেই কিন্তু একটি নিজের জমি হারানোর একটি বিষয় নিয়ে শঙ্কায় তারা এই জমি হস্তান্তর করছে না বলে এমনটি আমরা জেনেছি। এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে অর্থনৈতিক অঞ্চল নিয়ে সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সহকর্মী সোহাগ হায়দার, এবং এর আগে নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন শাকির হোসেন বাদল। আমরা রংপুর বিভাগের অর্থনৈতিক অঞ্চল নিয়ে এবার একটি আলোচনা দেখব। রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমরা সরাসরি যাচ্ছি আলোচনায়।
আপনারা জানেন যে বরাদ্দ বৈষম্যের কারণে দীর্ঘ সময় রংপুর অঞ্চলে যে কাঙ্ক্ষিত শিল্পায়ন সেটি কিন্তু হয়নি, ফলে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, এখানে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে। এবং একই সাথে আমরা যদি বলি যে দেশে যে অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তুলবার কথা, একই সময়ে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে যে অর্থনৈতিক অঞ্চলগুলো অনুমোদন দেওয়া হয়েছিল, আমরা দেখছি যে ঢাকা এবং চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যাপক কর্মযোগ্য চললেও রংপুর অঞ্চলে যে 4টি অর্থনৈতিক অঞ্চল সেগুলোতে কিন্তু এখনো ভূমি অধিগ্রহণই শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে আমরা যে কাঙ্ক্ষিত শিল্পায়ন সেটি থেকে পিছিয়ে পড়েছে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আপনি কি মনে করেন, আসলে এই যে বৈষম্য আমরা দেখছি, কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছি, এটা আসলে সরকারের যে নীতি নির্ধারণের লেভেলের যে অদূরদর্শিতা, এটি আপনি মনে করেন কিনা? দেখুন, যে আইন অনুযায়ী আসলে অর্থনৈতিক অঞ্চলগুলো হওয়ার কথা ছিল, সেই আইনে কিন্তু খুব সুস্পষ্টভাবে বলা আছে যে অনগ্রসর অঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তার ভিত্তিতে এই অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি হবে এবং সেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে, বিদেশি বিনিয়োগ এবং জাতীয় বিনিয়োগের মধ্য দিয়ে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং রপ্তানি বৃদ্ধি করবার সুযোগ তৈরি হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমরা সংখ্যার দিক থেকে একেবারে তলানিতে অবস্থান করছি, বরিশালের উপরে অবস্থান। এবং তার চেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেক অর্থনৈতিক অঞ্চল ইতিমধ্যে কার্যক্রম শুরু করলেও আমাদের যে রংপুর অঞ্চলে 8টি জেলার মধ্যে মাত্র 4টি জেলায় 4টি অর্থনৈতিক অঞ্চল আমরা পেয়েছি, অনুমোদন পেয়েছি, কিন্তু তার এখনো পর্যন্ত তার কার্যক্রম শুরু হয়নি, শুধুমাত্র ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে। ফলে যে অঞ্চলে বেশি অধিকার পাওয়ার কথা ছিল সেই অঞ্চলে অধিকারের পরিবর্তে আমরা যেটি পেয়েছি সেটা হচ্ছে বঞ্চনা পেয়েছি এবং পিছিয়ে থাকবার আরেকটি সুযোগ এখান থেকে তৈরি হয়েছে। ফলে এই অর্থনৈতিক অঞ্চলগুলো যেহেতু প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি করবে বলে আমরা মনে করছি এবং বেকারত্ব ঘুচিয়ে দেবে, এই অঞ্চলের যে অর্থনৈতিক সীমাবদ্ধতাগুলো আছে, আমাদের যে পিছিয়ে পড়বার যে কারণগুলো আছে, সেখান থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই তাহলে কর্মসংস্থানে কিন্তু কোনো বিকল্প নেই। ফলে সেই কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য এই অর্থনৈতিক অঞ্চলগুলোকে সক্রিয় করা এবং দ্রুততম সময়ের মধ্যে এই অর্থনৈতিক অঞ্চলগুলোর জমি অধিগ্রহণ থেমে না থেকে এর কার্যক্রমগুলোকে সচল করা এবং একই সাথে আমরা অন্যান্য অঞ্চলে যেমন দেখছি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্য রাষ্ট্রীয়ভাবে নানাভাবে কার্যক্রম শুরু হয়েছে, এই অঞ্চলে বিদেশি বিনিয়োগকে আরেকটি বিষয় জানেন যে আপনার কথা এটি স্পষ্ট যে বিগত সরকারের যে উন্নয়নের যে বৈষম্য নীতি সেটি প্রতিফলিত হয়েছে আমাদের এই অঞ্চলে। আসলে সম্ভাবনার জায়গাটা কেমন? ধরেন আমাদের আশপাশে হলো যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে এবং এই অর্থনৈতিক অঞ্চলগুলো যদি গড়ে তোলা যায়, সে বাণিজ্যের সম্ভাবনাটা কেমন আসে? দেখুন, বাংলাদেশ আসলে এমন একটি ভূ রাজনৈতিক জায়গায় অবস্থান করছে যার অর্থনৈতিক সম্ভাবনাটা অনেক এবং একই সাথে আমি যদি জাতীয় সুযোগের কথা বলি তাহলে এই জায়গায় কিন্তু আপনি খুব কম দামে শ্রমিক পাবেন, এর চেয়ে কম দামে শ্রমিকটা আর পাবেন না। এই জায়গায় কিন্তু অনেক কিছু আপনি শান্তি আইন শৃঙ্খলা রক্ষা করার কথা বলেন, শান্তি নিরাপত্তার কথা বলেন, সবটাই কিন্তু দেশের অন্যান্য জায়গার চেয়ে অনেক ভালো। ফলে কম দামে এই শ্রমিককে যদি আমরা ব্যবহার করতে না পারি এবং ভারতের সাথে এবং অন্যান্য যে আমাদের সার্কভুক্ত দেশের সাথে যে খুব সহজে যোগাযোগ স্থাপন করা সম্ভব, ফলে রপ্তানির যে কথাটা আমরা বলছি সেই রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য এবং ছোট করে জানতে চাই যে কোন কোন ক্ষেত্রে শিল্পায়নের সুযোগ রয়েছে। দেখুন, এখানে যেহেতু আমি একটি কথা খুব করে বলি যে এখানে আমাদের গ্যাস আছে, গ্যাসকে ব্যবহার করে আমরা ভারী শিল্পের দিকে যেতে পারি এবং একই সাথে যেহেতু সারা দেশে প্রচুর পরিমাণে কৃষি পণ্য রপ্তানি করা হয়, সরবরাহ করে রংপুর অঞ্চল, ফলে কৃষি নির্ভর যে শিল্প কারখানাগুলো আছে, মানে আপনি বলছেন যে কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম যে উত্তরাঞ্চলের যে 4টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবার কথা, সেটি গড়ে তুললে কোন কোন ক্ষেত্রে শিল্পায়নের সুযোগ রয়েছে এবং কি কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। তো সবকিছু মিলিয়ে আজকে আলোচনা এই ছিল আমার কাছে এবং অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। রংপুর বিভাগের অর্থনৈতিক অঞ্চল নিয়ে আমরা একটি আলোচনা দেখছিলাম। সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।